আগের পর্বে আমি ইটাচুনা রাজবাড়ির ইতিহাস, রাজবাড়িতে কিভাবে পৌঁছাবেন, একটা দিন কিভাবে রাজবাড়িতে কাটাবেন তাই নিয়ে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তার সাথে আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটাও আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ রাজবাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং যতটুকু ইনফরমেশন পেয়েছি রাজবাড়ি ট্যুর থেকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। গেট দিয়ে ঢুকেই এই যে বিশাল মহলটা দেখা যাচ্ছে, এটা হলো বাহির মহল। ডান দিকের এই বিল্ডিংটা ছিল সেই সময় সেরেস্তা, এখন সেটা রিসেপশন এরিয়াতে পরিণত হয়েছে। এবার চলুন পা বাড়াই অন্দরমহলের দিকে। ইটার চুন দিয়ে তৈরি এই রাজবাড়িটি সকালের স্নিগ্ধ সূর্যের আলোয় এক মনোমোহিনী রূপ ধারণ করে আছে। বাহিরমহল এবং অন্দরমহলের মাঝে অবস্থিত এই বিশাল ঠাকুর দালান, যেখানে সকাল সন্ধ্যায় পূজিত হন রাধাকৃষ্ণ। আগেই বলেছিলাম এই কুন্দনরা প্রথমে শৈব থাকলেও পরবর্তীকালে এরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন। এখন আমরা চলেছি অন্দরমহলের দিকে। ঠাকুর দালান থেকে যে মুহূর্তে আমরা অন্দরমহলের দিকে পা বাড়ালাম, হঠাৎ করেই যেন পরিবেশ বদলাতে শুরু করলো। অন্দরমহলের সাজসজ্জা যেমন আমাদের মুগ্ধ করলো, তেমনি এখানকার নিস্তব্ধতা মনকে তৃপ্ত করে দিল। যদিও রাতে এই নিস্তব্ধতা আরও বেশি করে ফিল করা যায়। পূর্বে অন্দরমহলের এই ঘরগুলোতে তৈরি হতো ভোগের প্রসাদ এবং সমস্ত গ্রামবাসীদের মধ্যে এই প্রসাদ বিতরণ করা হতো, যদিও বর্তমানে এই প্রথা বন্ধ হয়ে গেছে। অন্দরমহল থেকে একটি রাস্তা যেমন চলে গেছে ঠাকুর দালান তথা বাহিরমহলের দিকে, তেমনি অন্য একটি রাস্তা গেছে চা ঘরের দিকে। যদিও 2012 সালে রাজবাড়ি যখন রিসর্টে পরিণত হয়, তখন সমস্ত গেস্টরা যাতে সন্ধেবেলা একসাথে একটা জায়গায় জমায়েত হতে পারে তার জন্য এই চা ঘর তৈরি করা হয়। এখানে আগে ছিল রাজবাড়ির গুমঘর। বলা হয় যাদের রাজারা শাস্তি দিতেন তাদের এই ঘরেই নিয়ে আসা হতো। এরপর যে জায়গাটা দেখলাম সেটাকে আমি প্রথমে সুইমিং পুল ভেবেছিলাম, পরে জানলাম এখানে অশ্বশালার ঘোড়ারা জল খেত। পাশেই এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড বাহিরমহলের সাথে, অর্থাৎ প্রবেশদ্বারের সাথে। বাহিরমহল থেকে ঘোড়াগুলি এই পথে এসে এইখানে পাশে জল খেত এবং জল খেয়ে তারা চলে যেত। এই যে পিছনের দিকে দেখা যাচ্ছে যেগুলি, সেগুলো ছিল তখনকার দিনের আস্তাবল। এইখানে ঘোড়াগুলো থাকতো। যদিও এখন আর ঘোড়া নেই, সেই কারণে এই অশ্বশালাগুলিও আর ব্যবহার হয় না। এই যে রুমগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, বলা হয় এখানেই আগে রাজবাড়ির রান্না হতো। বর্তমানেও এখানেই গেস্টদের জন্য রান্না হয়, তবে এখন কিচেনটি ছোট এবং আধুনিক কায়দায় তৈরি হয়েছে। বলা হয় প্রতিটি রাজবাড়িতে যেমন একটি গুমঘর থাকে, তেমনই থাকে একটি নাচঘর। এই যে ঘূর্ণায়মান সিঁড়ি দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়েই বাইজিরা উঠে যেত বাহিরমহলের দোতলায় অবস্থিত নাচঘরে, আর এই রুমটি ছিল তাদের প্রসাধন কক্ষ। এরপর আমরা ফিরে চললাম অন্দরমহলের পিছন দিকে অবস্থিত স্নানঘাটের দিকে। পথে দেখলাম একটি অত্যন্ত মনোমুগ্ধকর ফুলের বাগান। দোলের সময় এখানে আবির খেলার চল আছে।
এই হলো সেই স্নানঘাট যেখানে অন্তঃপুরের মহিলারা স্নান করতেন। এখন এখানে একটি বোট রাখা আছে, আপনারা চাইলে বোটিং করতে পারেন। তবে যাই বলুন, শহরের যানজট থেকে দূরে এ যেন এক গ্রাম বাংলার আদর্শ পরিবেশ, মন আপনার মুগ্ধ করবেই। এখান থেকে একটি রাস্তা চলে যাচ্ছে মাড হাউসের দিকে এবং অন্য একটি রাস্তা বাহির মহলের দিকে। আমরা প্রথমে চলে যাব মাড হাউসের দিকে। আগে এখানে মাড হাউস ছিল না, ছিল বিশাল ফলের বাগান। 2012 সালে যখন রাজবাড়িটা রিসর্টে কনভার্ট করা হয়, সেই সময় এই মাড হাউসগুলো তৈরি করা হয়। এখানে প্রতিটি মাড হাউস যে ফুল দ্বারা সজ্জিত, সেই ফুলের নাম অনুসারে এই ঘরগুলির নাম দেওয়া হয়েছে। যেমন কনকলতা বাইছে যে ঘরের চালায়, তার নাম কনকলতা। আবার ঝুমকোলতা হয়েছে যে ঘরের আঙিনায়, তার নাম ঝুমকোলতা। এছাড়াও রয়েছে আরও দুটি রুম, অপরাজিতা এবং মাধবীলতা। চারিদিকে ফুল ফলের বাগান আর পিছন দিকে বড় জলাশয়ে ঘেরা এই মাড হাউসগুলি যেন ইট কাঠ পাথরের জঙ্গলের মধ্যে থাকা এক টুকরো মরুদ্যানের মতো। সারা সপ্তাহের চূড়ান্ত কার্যব্যস্ততার পর যদি সপ্তাহের শেষে একটু শান্তির খোঁজ করে আপনার মন, একটা দিন কিন্তু অনায়াসেই কাটিয়ে যেতে পারেন এই মাড হাউসগুলিতে। মাড হাউস দেখে আমরা ফিরে চললাম বাহির মহলের দিকে। যেতে যেতে চোখে পড়ল একটি ছোট অ্যানিম্যাল ফার্ম, যেখানে মুরগি, টার্কি এসব ছাড়া ছিল। তবে সত্যি বলতে কি, এই রাজবাড়িটা আমার পুরো ভুলভুলাইয়া মনে হয়েছে। কোনখান দিয়ে যে কোথায় চলে আসছি নিজেই বুঝতে পারছিলাম না। ঘুরে ঘুরে আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি সেটা হলো বাহির মহলের পিছনের দিকে। এই ভবনটি নির্মিত হয়েছে বর্তমান মালিকের বাবা মা যথা দেবনারায়ণ কুণ্ডু এবং প্রভারানী কুণ্ডুর স্মৃতির উদ্দেশ্যে। এর নাম দেওয়া হয়েছে দেবপ্রভা। তবে এই রাজবাড়িতে এসে সবচেয়ে বেশি যা আমার মন ছুঁয়ে গেছে তা হলো এই প্রকৃতি। এত গ্রিনারি, এত রকম ফুল, পাখির কলতান মুখর সকাল সন্ধ্যা, সব কিছু মিলে এক নৈসর্গিক পরিবেশ। স্পেশালি যারা আমরা শহরে থাকি, আমার মনে হয় তাদের জন্য এর থেকে বেশি মেন্টাল রিল্যাক্সেশন আর কিছুই হয় না। রাজবাড়ির এই অংশটি বর্তমান মালিকরা ব্যবহার করেন যখন তারা এই বাড়িতে আসেন, যদিও এর নিচের রুমগুলি গেস্টদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা চাইলে এই রুমগুলির বুকিং করতে পারেন। আর এইভাবে আমরা রাজবাড়ির পুরো এরিয়াটা ঘুরে পুনরায় চলে এলাম প্রবেশদ্বারের সামনে। এখান থেকে দাঁড়িয়ে ওই যে রাস্তার ওপারে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটাই হলো কুন্দনদের আরাধ্য শিবের মন্দির। যেহেতু কুন্দনরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছিলেন পরবর্তীকালে, তাই এই শিব মন্দিরটি তৈরি করেছিলেন প্রাচীরের বাইরে। আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে যাব দোতলায়, দেখে নেব কোথায় কি আছে। আপনারাও সাথে থাকুন। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যেহেতু এটা কোনো হোটেল নয়, তাই রাজবাড়ির রুমগুলোর কোনো নাম্বারিং নেই। 2012 সালে যিনি মালিক ছিলেন তার সম্পর্ক অনুযায়ী সকল ঘরের নামকরণ করা হয়েছে। যেমন মালিকের যিনি বড় বৌদি, তিনি যেই ঘরে থাকতেন সেই ঘরের নাম বড় বৌদি, বড় পিসি যে ঘরে থাকতেন সেই ঘরের নাম বড় পিসি।
আবার মালিকের পিসেমশাই যে ঘরে থাকতেন তার নাম রাখা হয়েছে পিসেমশাই এবং জ্যাঠার মশাইয়ের ঘরের নাম রাখা হয়েছে জ্যাঠামশাই। বস্তুত অন্দরমহলে অবস্থিত ঘরগুলির নাম মহিলাদের নামে এবং বাহির মহলের ঘরগুলির নাম পুরুষদের নামে নামকরণ করা হয়েছে। পায়ে পায়ে আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি সেটাই হলো অন্দরমহল ও বাহির মহলের কানেক্টর। এই জায়গার নিচেই আছে ভোগ রন্ধনশালা, আর এই হলো তখনকার দিনের হ্যান্ডমেড চিমনি। এই চিমনি দিয়েই রন্ধনশালার ধোঁয়া বাইরে বেরিয়ে আসতো। এখন আমরা চলেছি ছাদের দিকে, তবে এই ছাদে উঠতে গেলে আমাদের চড়তে হবে স্বপ্নের সিঁড়ি। ফাইনালি উঠলাম ছাদে, আর এই হলো ছাদ থেকে অন্দরমহলের ভিউ। ছাদটা এত বড় যে ভালো করে দেখতে 20 মিনিট তো অনায়াসেই লেগে যাবে। এখন আমরা ছাদের যে অংশে এসে পৌঁছেছি সেখান থেকে দেখা যাচ্ছে রাজবাড়ির স্নানঘাট, আর ওই যে দাঁড়িয়ে আছে ময়ূরপঙ্খী বোট। এখান থেকে দেখা যাচ্ছে ঠাকুর দালান, এবং সন্ধে নামতেই এক এক করে লাইট কিন্তু জ্বলা স্টার্ট হয়ে গেছে। ছাদের এই অংশটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। সামনে দেখা যাচ্ছে রাজবাড়ির নিজস্ব হাওয়া কল, যার সাহায্যে একসময় পুরো রাজবাড়িতে বিদ্যুৎ সরবরাহ হতো। এখন আমরা যাচ্ছি রাজবাড়ির টপমোস্ট এরিয়াতে, যেটা হলো নাচঘরের ছাদ, আর এখান থেকেই চোখে ধরা পড়ে গোটা গ্রামের দৃশ্যপট। চলুন আমাদের সাথে সাথে আপনারাও একবার ঘুরে দেখে নিন। এরপর চলে এলাম রাজবাড়ি ট্যুরের একদম শেষ ভাগে। চলে এসেছি নাচঘরে। এই নাচঘরকে তখনকার দিনে রংমহলও বলা হতো, যদিও এখন সেসব চল উঠে গেছে। নাচবাড়িটি এখন রূপান্তরিত হয়েছে রাজবাড়ির সংগ্রহশালাতে। চলুন ঘুরে দেখে নিই। এখানে রাজবাড়ির একটি বংশতালিকাও দেওয়া আছে। আর এই হলো সেই নাচঘরের প্রসিদ্ধ ঝাড়বাতি, যার নিচেই মূলত নাচ গানের আসর বসত, আর তার পিছনে দেখা যাচ্ছে হাতে টানা পাখা। আরও একটা জিনিস যেটা আমার বিশেষ নজর কেড়েছে সেটা হলো এই বিশাল দাবার বোর্ড। কিন্তু যেটা আমি কিছুতেই বুঝতে পারিনি সেটা হলো এত ছোট চেয়ারে রাজারা বসতো কী করে। তবে যখন সন্ধে নেমে আসে, রাজবাড়ি আলোয় ঝলমল করে ওঠে, মন্দিরে বেজে ওঠে শঙ্খ, কাঁসর, ঘণ্টা, তখন যে নৈসর্গিক মুহূর্ত সৃষ্টি হয় তা আপনার মনকে ছুঁয়ে যাবেই। সেই টানেই হয়তো আবার আমরা কখনো ফিরে আসব এই রাজবাড়িতে।